আজ আমি তোমাদের অ্যালকিল হ্যালাইডের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করব। ভৌত ধর্মের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর এটা জানতে হবে, মিথাইল ক্লোরাইড CH3Cl কি গ্যাসীয়, CH3Br গ্যাসীয়, আর CH3I হলো তরল। এটা কাজে লাগবে। 2 নম্বর কি জানতে হবে, একই অ্যালকিল মূলকযুক্ত অ্যালকিল হ্যালাইডগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম হল RF less than RCl less than RBr less than RI। অর্থাৎ একই অ্যালকিল মূলকযুক্ত অ্যালকিল আয়োডাইডের আণবিক গুরুত্ব বেশি, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও বেশি, স্ফুটনাঙ্ক বেশি হবে। স্ফুটনাঙ্কের ক্রম এটা। আর যদি একই মূলক হয় তাহলে এই অর্ডারটা মেনটেন করবে। 3 নম্বর কি, যদি হ্যালোজেন পরমাণু একই থাকে তাহলে অ্যালকিল মূলকের আকার যত বাড়বে অ্যালকিল হ্যালাইডের স্ফুটনাঙ্ক তত বাড়বে। একটা উদাহরণ দিই, CH3Cl less than CH3CH2Cl less than CH3CH2CH2Cl। আর কি হতে পারে, যদি সমাবয়বী অ্যালকিল হয়, সমাবয়বী অ্যালকিলের ক্ষেত্রে সমাবয়বী অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে শাখা শৃঙ্খলের সংখ্যা যত বাড়বে স্ফুটনাঙ্ক তত কমবে। একটা উদাহরণ দিই, CH3CH2CH2CL। 2 নম্বর হচ্ছে CH3CH নিচে CH3 পাশে CH2Cl। 3 নম্বর হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C উপরে CH3 নিচে CH3 পাশে সিঙ্গেল বন্ড Cl। 3টি হচ্ছে সমবয়বী অ্যালকিল হ্যালাইড। এতেও 4টে কার্বন, এতেও 4টে কার্বন, এতেও 4টে কার্বন, এতেও ক্লোরিন, এতেও ক্লোরিন, এতেও ক্লোরিন। এতে হাইড্রোজেন পরমাণু কটা আছে? 3টে, 2 5টা, 2 7টা, 2 9টা, এতেও 9টা, এতেও 9টা। সেই জন্যে এদের আণবিক সংকেত দেয়, এরা হলো সমবয়বী অ্যালকিল মূলক। এদের স্ফুটনাঙ্কের ক্রম কি হবে? A B C। স্ফুটনাঙ্কের ক্রম হবে A greater than B greater than C। এটা হচ্ছে বয়লিং পয়েন্টের ক্রম। তাহলে কারণটা কি, সমবয়বী অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে শাখামূলকের সংখ্যা যত বাড়বে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান তত কমতে থাকে। দেখো এতে কোনো শাখামূলক নেই, এতে একটা শাখামূলক মিথাইল মূলক যুক্ত আছে, এতে 2টো শাখামূলক মিথাইল মূলক যুক্ত আছে। সেই জন্যে এর কোনো শাখামূলক নেই। এর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের পরিমাণ অনেক বেশি, তাই এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তাহলে আমাকে স্ফুটনাঙ্কের ক্রমটা এগুলো মনে রাখতে হবে। এরপরে আসছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে আমাদের জানতে হবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে, আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের পড়িয়ে দেবো। রাসায়নিক ধর্মের একটা সক্রিয়তার ক্রম আছে, সেটা মনে রাখতে হবে। একই অ্যালকিল মূলক যদি R হয় তাহলে RI এর রাসায়নিক সক্রিয়তা greater than RBr
গ্রেটার দেন RCl। কেন? I পরমাণুর আকার সবচেয়ে বড়। কার্বনের সাথে I পরমাণু নিউক্লিয়াসের দূরত্ব সবচেয়ে বেশি হবে অ্যালকিল আয়োডাইডের ক্ষেত্রে, যদি 8টা সেম হয় অ্যালকিল আয়োডাইডের ক্ষেত্রে। তাহলে বন্ধন দূরত্ব যত বেশি হবে বন্ধনটা তত দুর্বল হবে, বন্ধন বিভাজন শক্তি তত কম হবে, বন্ধনটা সহজেই ভেঙে যাবে। সেই কারণে রাসায়নিক সক্রিয়তা কম হলো একই অ্যালকিল মূলকযুক্ত অ্যালকিল আয়োডাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপরে হবে RBr, তারপরে RCl। তাহলে আমাদের এগুলো জানতে হবে। এরপর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ আর্দ্র বিশ্লেষণ ইংরেজিতে বলছে হাইড্রোলিসিস। অ্যালকিল হ্যালাইডকে জলীয় NOH বা KOH বা Ag2O প্লাস H2O সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাওয়া যাবে? R সিঙ্গেল বন্ড OH অ্যালকোহল পাওয়া যাবে। R সিঙ্গেল বন্ড OH প্লাস NaX বা KX বা AgX পাওয়া যায়। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। CH3CH2Br আরও টেনে জলীয় NaOH হিট, তাহলে কি পাবো? CH3CH2OH প্লাস NaBr। একইভাবে এটা হলো ইথাইল ব্রোমাইড। একইভাবে যদি এই অ্যালকিল হ্যালাইডটা নিই, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডকে জলীয় KOH সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাওয়া যাবে? টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল প্লাস KBr। এই বিক্রিয়াটাও ঘটবে। তাহলে কি পাচ্ছি আমরা? অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল পাওয়া যাচ্ছে। তবে এই বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া দেখতে পাচ্ছ? প্রতিস্থাপন বিক্রিয়া। Br মাইনাসকে OH মাইনাস প্রতিস্থাপিত করেছে, ইংরেজিতে বলছে সাবস্টিটিউশন রিয়াকশন। Br মাইনাসকে OH মাইনাস হলো একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, একে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে একটা নিউক্লিওফাইল OH মাইনাস আর একটা নিউক্লিওফাইল Br মাইনাসকে প্রতিস্থাপিত করছে, সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইংরেজিতে বলছে সাবস্টিটিউশন রিয়াকশন বাই নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের আবার বিভিন্ন ভাগ আছে। সেই ভাগগুলো হচ্ছে, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2, আর একটা আছে SNI। তাহলে আমাদের সিলেবাসে এই দুটো আছে। এটা মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, 1 ফর ইউনিমলিকুলার, আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 মানে বাইমলিকুলার রিয়াকশন। এখানে এই ধাপটা, এই বিক্রিয়াটা যেটা ঘটছে সেটা হচ্ছে SN2 মেকানিজমের মাধ্যমে, আর এই বিক্রিয়াটা যেটা ঘটছে সেটা হচ্ছে SN1 মেকানিজমের মাধ্যমে। আমি তোমাদের SN1 আর SN2 সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। তাহলে SN1 মেকানিজমটায় কি ঘটে সেটা আমাকে জানতে হবে। তাহলে SN1 মেকানিজম কোন বিক্রিয়ার ক্ষেত্রে ঘটছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে
SN1 মেকানিজম ঘটছে। তাহলে এই এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা কি? টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। তাহলে SN1 মেকানিজম কীভাবে ঘটছে একটু জানতে হবে। SN1 মেকানিজম 2 স্টেপ প্রসেস, দুটো ধাপে ঘটে। SN1 মেকানিজম দুটো ধাপে ঘটে। প্রথম ধাপটা কি? প্রথম ধাপে সাবস্ট্রেট অর্থাৎ বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক হলো টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, বিয়োজিত হয়ে একটা ক্যাটায়ন, যেটাকে বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। কার্বনের মাথায় পজিটিভ চার্জ, কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে, সেই সঙ্গে একটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সাবস্ট্রেট থেকে অ্যানায়নের নির্গমন ঘটছে। Br- বলা হচ্ছে লিভিং গ্রুপ, আর সেই সঙ্গে কি তৈরি হচ্ছে? কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। এইটা হচ্ছে উভমুখী রিভার্সেবল প্রসেস, অর্থাৎ উভমুখী বিক্রিয়া। এই স্টেপটা খুব ধীর গতিতে ঘটে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা কি? স্লো স্টেপ। আর সেকেন্ড স্টেপে কি ঘটছে? যে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হলো তার সাথে এসে নিউক্লিওফাইল যুক্ত হবে। দিয়ে আমরা কি পেলাম? বিক্রিয়াজাত পদার্থ হিসাবে অ্যালকোহলীয় যৌগ পেলাম। এটা হচ্ছে দ্রুত স্টেপ, দ্রুত ঘটছে ফার্স্ট স্টেপ। যেটা স্লো স্টেপ সেটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, RD স্টেপ, বিক্রিয়ার ধাপ নির্ধারক প্রক্রিয়া। এটাকে বলা হচ্ছে RD রেট ডিটারমিনিং স্টেপ। এইটাই হচ্ছে এই স্লো স্টেপের উপরই বিক্রিয়ার হার, রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার বেগ নির্ভর করে। তাহলে স্লো স্টেপ অর্থাৎ ফার্স্ট স্টেপে একটি মাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, সেই জন্য বিক্রিয়ার বেগ আর প্রপোর্শনাল টু কী হবে? কনসেন্ট্রেশন অফ দ্য বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট। অর্থাৎ বিক্রিয়ার বেগ বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। এখানে যে OH- লিভিং নিউক্লিওফাইল আছে তার গাঢ়ত্বের উপর বিক্রিয়ার বেগ নির্ভর করে না। তাহলে কেবলমাত্র বিক্রিয়কের গাঢ়ত্বের উপরই, অর্থাৎ টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডের উপরই, গাঢ়ত্বের উপরই বিক্রিয়ার বেগ নির্ভর করে। এবং এই বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক অণু অংশগ্রহণ করেছে, তাই এটা হলো ইউনিমলিকুলার, এক আণবিক বিক্রিয়া। তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। এটা হচ্ছে দু ধাপের বিক্রিয়া। প্রথম ধাপে বিক্রিয়ক আয়নিত হয়ে কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে কি হয়? নিউক্লিওফাইল কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয় এবং বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। প্রথম ধাপটি হলো ধীরগতিতে ঘটে, এটাই হলো রেট ডিটারমিনিং স্টেপ। আর দ্বিতীয় ধাপটি দ্রুত গতিতে ঘটে। যেহেতু রেট ডিটারমিনিং স্টেপে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, সুতরাং কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব যত বেশি হবে বিক্রিয়ার বেগও তত বেশি হবে এবং বিক্রিয়াটি SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে। আমরা জানি কি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতার ক্রম হলো 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এটা হলো কার্বনিয়াম আয়নের স্টেবিলিটির অর্ডার। সুতরাং যে প্রতিস্থাপন বিক্রিয়ায় 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে সেই বিক্রিয়াটি SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটবে। এখানে দেখো এই কার্বনিয়াম আয়নটা টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন যেটা তৈরি হয়েছে, টারসিয়ারি বিউটাইল কার্বনিয়াম আয়ন যেটা উৎপন্ন হয়েছে, এটা একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন
এবং এটা হচ্ছে সবচেয়ে স্টেবল, স্থিতিশীলতায় সবচেয়ে বেশি হাইপার কনজুগেশনের কারণে। তাই যে প্রতিস্থাপন বিক্রিয়ায় 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে সেক্ষেত্রে SN1 মেকানিজম ঘটবে। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইল হিসাবে কে আছে তার গাঢ়ত্বের উপর বিক্রিয়ার বেগ নির্ভর করে না। এরপরে হচ্ছে লিভিং গ্রুপ যেমন যত শক্তিশালী হবে SN1 বিক্রিয়ার বেগ তত ভালো হবে, কারণ লিভিং গ্রুপ যত সহজে বেরিয়ে যাবে কার্বনিয়াম আয়ন তত সহজে উৎপন্ন হবে। একটা লিভিং গ্রুপের সক্রিয়তা ক্রম হলো I মাইনাস গ্রেটার দেন Br মাইনাস গ্রেটার দেন Cl মাইনাস গ্রেটার দেন F মাইনাস। তাই SN1 বিক্রিয়ার একটা ক্রম দেখাচ্ছি, CH3 CF লেস দেন CH3 Cl লেস দেন CH3 Cbr লেস দেন CH3 Ci। তাহলে সব কটাই দেখো 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করবে, কিন্তু অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণুগুলো আলাদা। তাহলে বেস্ট লিভিং গ্রুপকে এগুলোর মধ্যে I মাইনাস, সেই জন্যে এই যৌগটার ক্ষেত্রে SN1 বিক্রিয়া সবচেয়ে ভালো হবে এবং রেট অফ দ্য SN1 রিয়াকশান সব থেকে এটার ক্ষেত্রে হাইয়েস্ট হবে। তাহলে বেস্ট লিভিং গ্রুপ ইনক্রিজেস রেট অফ দ্য SN1 রিয়াকশান। এরপরে কি SN1 বিক্রিয়া কি হয়, কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। পোলার সলভেন্টের ক্ষেত্রে কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা বেশি হয়, সেই জন্য SN1 রিয়াকশন ফেভার্স পোলার সলভেন্টের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সবচেয়ে ভালো হবে এবং রেট অফ দ্য রিয়াকশান সবচেয়ে ভালো হবে। তাহলে এইগুলো হলো SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্বন্ধে তথ্য। আমি একটা দেখাচ্ছি, দুটো যৌগ দিচ্ছি, এই একটা কম্পাউন্ড, এই একটা কম্পাউন্ড। এই দুটোর মধ্যে কোন ক্ষেত্রে SN1 বিক্রিয়া দ্রুত ঘটবে? এই দুটো যৌগের মধ্যে। এক্ষেত্রে যদি Br মাইনাস বেরিয়ে যায় তাহলে এখানে যে কার্বনিয়াম আয়নটা তৈরি হবে সেটা হবে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর এক্ষেত্রে যদি Br মাইনাস লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায় তাহলে এখানে যে কার্বনিয়াম আয়ন তৈরি হবে সেটা হবে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে এক্ষেত্রে SN1 বিক্রিয়ার বেগ সবচেয়ে দ্রুত ঘটবে, A গ্রেটার দেন B, কারণ এক্ষেত্রে কি হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন হচ্ছে, সেই জন্য এটা বেশি ফেভার করবে SN1 মেকানিজম। আর একটা এক্সাম্পল দিই, তাহলে এই চারটে যৌগের মধ্যে কোন যৌগের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সহজেই ঘটবে, সবচেয়ে দ্রুততার সাথে ঘটবে? কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে কোনো এইটাতে ডবল বন্ড নেই, এখানে ডবল বন্ড আছে, এখানে কোনো ডবল বন্ড নেই, এখানে ডবল বন্ড আছে, আর প্রত্যেক ক্ষেত্রে ক্লোরিন পরমাণু তৈরি হয়েছে। এক্ষেত্রে ক্লোরিন পরমাণু যদি বেরিয়ে যায় তাহলে যে কার্বনিয়াম আয়নটা এখানে তৈরি হবে সেটা কি হবে, এখানে কি আছে, একটা H আছে, তাহলে এখানে যে Cl মাইনাস বেরিয়ে গেলে যে কার্বনিয়াম আয়ন তৈরি হবে সেটা হবে 2 ডিগ্রি, এক্ষেত্রে হবে 2 ডিগ্রি, এক্ষেত্রে হবে 3 ডিগ্রি,
এক্ষেত্রে হবে 3 ডিগ্রি। তাহলে এই দুটো ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হবে। আর সি আর ডি এর মধ্যে আবার কোনটার ক্ষেত্রে বেশি স্টেবল কার্বনিয়াম তৈরি হবে? এখানে যদি Cl মাইনাস বেরিয়ে যায়, যে পজিটিভ আয়নটা তৈরি হবে কার্বনিয়াম আয়নটা এই কার্বনের মাথায় তৈরি হবে, সেটা রেজোনেন্সের মাধ্যমে, এই যে এখানে ডবল বন্ড আছে, রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে ডি যৌগটা থেকে যে কার্বনিয়াম আয়ন তৈরি হবে সেটা স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে। কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি যত বেশি হবে SN1 বিক্রিয়ার বেগ তত ভালো হবে। সুতরাং অ্যান্সার হবে ডি, ইন অর্ডার টু SN1 রিয়াকশন মেকানিজম। আর একটা পয়েন্ট দেখে দিচ্ছি, কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি যত বেশি হবে SN1 বিক্রিয়ার বেগ তত বেশি হবে। এই হিসাবে আর একটা আমি স্টেবিলিটির অর্ডার দেখে দিচ্ছি। C6H5 হোল 3C এর SN1 বিক্রিয়ার বেগ সবচেয়ে ফার্স্ট রেট হবে গ্রেটার দেন, আমি C6H5টাকে সংক্ষেপে PH লিখছি, ফিনাইল, PH2CHX greater than R3CX। R এখানে R means single bond CH3, R means single bond CH3, PH means single bond C6H5 greater than PH CH2X greater than CH2 double bond CH single bond CH2X greater than RCH2X। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এগুলোর মধ্যে কোনো ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আসছে, কোনো জায়গায় অ্যালাইলিক কার্বনিয়াম আয়ন আসছে, কোনো জায়গায় 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আসছে। যত ফিনাইল মূলক বেশি থাকবে সেই কার্বনিয়াম আয়নটা রেজোনেন্সের মাধ্যমে অধিক স্টেবিলিটি অর্জন করবে। ওই জন্য 3টে ফিনাইল মূলক যদি C6H5 বেঞ্জিন রিং যদি যুক্ত থাকে সেই কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে। এইটার থেকে কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে এবং এক্ষেত্রে বিক্রিয়ার বেগ সবচেয়ে বেশি হবে। এরপর আসছে জিওমেট্রি। SN1 কি দেখলাম? কার্বনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে, তাহলে এদিক দিয়েও নিউক্লিওফাইল যুক্ত হতে পারে, এদিক দিয়েও নিউক্লিওফাইল যুক্ত হতে পারে, OH মাইনাস এদিক দিয়েও যুক্ত হতে পারে, এদিক দিয়েও যুক্ত হতে পারে। তাহলে যদি সামনের দিক থেকে যেদিক থেকে X মাইনাস বেরিয়ে যাচ্ছে সেদিক থেকেই যদি OH মাইনাস যুক্ত হয় তাহলে কি পাবো? এটা পাবো, সামনের দিক থেকে যুক্ত হয়েছে। আর একটা হতে পারে যদি পিছন দিক থেকে যুক্ত হয়, এদিক ব্যাক সাইড থেকে যুক্ত হয়, এটাকে বলা হয় ফ্রন্ট সাইড। লিভিং গ্রুপ যেদিক দিয়ে বেরোচ্ছে সেদিক দিয়েই যদি নিউক্লিওফাইল যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় ফ্রন্ট সাইড অ্যাটাক। তাহলে ফ্রন্ট সাইড অ্যাটাক হলে সাবস্ট্রেটের যা কনফিগারেশন ছিল প্রোডাক্টেরও তাই থাকছে, রিটেনশন ইন কনফিগারেশন। আর লিভিং গ্রুপ যেদিক দিয়ে বেরোচ্ছে নিউক্লিওফাইল তার যদি পিছন দিক থেকে অ্যাটাক করে, পিছন দিক থেকে ব্যাক সাইড অ্যাটাক, তাহলে কি প্রোডাক্ট পাবো? ইনভার্টেড প্রোডাক্ট। ইনভার্টেড প্রোডাক্ট
তাহলে রিটেনশন ইন প্রোডাক্ট, রিটেন্ড প্রোডাক্ট আর ইনভার্টেড প্রোডাক্ট, এটাকে বলা হচ্ছে রিটেন্ড প্রোডাক্ট যেখানে রিটেনশন ইন কনফিগারেশন ঘটছে, আর এটাকে বলা হচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট যেখানে কি ঘটছে, ইনভার্সন ঘটছে। এটাকে বলছে রিটেনশন ঘটছে, RETAIN রিটেনশন। এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে রিটেন্ড প্রোডাক্ট, আর এখান থেকে যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে ইনভার্টেড বা এখানে ইনভার্সন ঘটছে। কেন ঘটছে? ব্যাক সাইড দিয়ে নিউক্লিওফাইল যুক্ত হলে ইনভার্টেড প্রোডাক্ট পাওয়া যায়, আর যদি ফ্রন্ট সাইড দিয়ে যদি নিউক্লিওফাইল যুক্ত হয় তাহলে আমরা রিটেনশন ইন কনফিগারেশন ঘটছে। এবার যদি এই তিনটে মিথাইল মূলকের জায়গায় তিনটে ভিন্ন ভিন্ন যদি মূলক যুক্ত থাকে তাহলে সেই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ ব্যাপারটা আমরা জানতে পারলে কোন এগুলো আলাদাভাবে আমি আলাদাভাবে পরে পড়িয়ে দেবো। তো এখন এইটুকুই জানলাম যে SN1-এ রিটেনশন ইন প্রোডাক্ট পাওয়া যায়, আবার ইনভার্সন ইন প্রোডাক্ট পাওয়া যায়। এবার আমি SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল বলছি। এই বিক্রিয়াটা SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটছে। এক্ষেত্রে কি ঘটে? SN2 বিক্রিয়াটা এক ধাপ বিক্রিয়া, ওয়ান স্টেপ প্রসেস, এক ধাপে ঘটে। একটা ধাপই একই সঙ্গে, এটাই ফার্স্ট স্টেপ, এটাই এক ধাপ বিক্রিয়া, এটাই RD স্টেপ। OH মাইনাস নিউক্লিওফাইল পিছন দিক থেকে CH3CH সাথে যুক্ত হবে এবং Br মাইনাস বেরিয়ে যাবে। যদি আমি জিওমেট্রি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। ব্যাক সাইড দিয়ে নিউক্লিওফাইল এসে যুক্ত হচ্ছে, আর ফ্রন্ট সাইড দিয়ে Br মাইনাস বেরিয়ে যাচ্ছে। তাহলে OH মাইনাসের সাথে সাবস্ট্রেট বন্ধন তৈরি করছে, আর Br মাইনাস সাবস্ট্রেট থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম একটা মধ্যবর্তী দশার সৃষ্টি হচ্ছে। এরপরেই আমরা প্রোডাক্ট হিসাবে একটা উল্টো জিওমেট্রি যুক্ত প্রোডাক্ট পাচ্ছি। এক্ষেত্রে নিউক্লিওফাইল সবসময় ব্যাক সাইড অ্যাটাক করে, ফ্রন্ট সাইড দিয়ে Br মাইনাস বেরিয়ে যায়। তাহলে যে কার্বনের সাথে পিছন দিক থেকে এসে যুক্ত হচ্ছে সেই কার্বনের সাথে ক্রাউডিং মানে বাল্কি মূলক যুক্ত কোনো বড় অ্যালকিন মূলক যদি যুক্ত থাকে তাহলে কি হবে? নিউক্লিওফাইল সহজে কার্বন সেন্টারের সাথে যুক্ত হতে পারবে না। তাই সাবস্ট্রেটের ওভার ক্রাউডিং বা ক্রাউডিং যত বেশি হবে বিক্রিয়ার বেগ তত ধীর গতিতে ঘটবে। এই বিক্রিয়া যেহেতু এক ধাপে ঘটছে, এই একটা ধাপের উপরই বিক্রিয়ার বেগ নির্ভর করবে। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার বেগ R সমান কী হবে? কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ক বা সাবস্ট্রেট ইন্টু কনসেন্ট্রেশন অফ, এখানে নিউক্লিওফাইল নিয়েছি OH মাইনাস, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের উপরও বিক্রিয়ার বেগ নির্ভর করবে এবং নিউক্লিওফাইল গাঢ়ত্বের উপরও বিক্রিয়ার বেগ নির্ভর করবে। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব যত বেশি হবে বিক্রিয়ার বেগ তত বেশি হবে,
একই সঙ্গে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে বিক্রিয়ার বেগও তত বেশি হবে। নিউক্লিওফাইলের অ্যাটাকিং করার ক্ষমতা, যুক্ত হওয়ার ক্ষমতা যত বেশি হবে বিক্রিয়ার বেগও তত ভালো হবে। এক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব এবং নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে উভয় দুটো ভিন্ন অণু এবং তাদের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। তাই এই বিক্রিয়াটা হলো বাইমলিকুলার। বিক্রিয়ক এবং নিউক্লিওফাইল উভয়েরই গাঢ়ত্বের উপর নির্ভর করছে, এই জন্যে এটা বলা হচ্ছে SN2 রিয়াকশন। তাহলে এক্ষেত্রে নিউক্লিওফাইল সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, পিছনের দিক থেকে এসে যুক্ত হয়, সামনের দিকে লিভিং গ্রুপ বেরিয়ে যায়। সুতরাং এক্ষেত্রে সবসময় কী পাবো, যে প্রোডাক্টটা পাবো সেটা হবে ইনভার্সন ঘটবে, ইনভার্টেড প্রোডাক্ট পাবো, ইনভার্টেড প্রোডাক্ট। ইনভার্টেড প্রোডাক্ট পাবো। এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনভার্সন ইন কনফিগারেশন। তাহলে এইটাই হলো SN2 বিক্রিয়া। সুতরাং দুটো যৌগ দিচ্ছি, বলো তো কোন ক্ষেত্রে SN2 বিক্রিয়ার বেগ বেশি হবে? CH3CH2Cl আর CH3Cl। তো এক্ষেত্রে কোন ক্ষেত্রে SN2 বিক্রিয়ার বেগ বেশি হবে? Rate of the reaction will be favor more in case of methyl chloride than ethyl chloride, কারণ এক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স বেশি, এক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কম। আর একটা এক্সাম্পল দিচ্ছি, CH3Cl এবং ক্লোরোবেনজিন, কোন ক্ষেত্রে বিক্রিয়ার বেগ সবচেয়ে বেশি হবে? SN2 বিক্রিয়ার বেগ CH3Cl এর ক্ষেত্রে। তাহলে আর মূলক যত বাল্কি হবে SN2 বিক্রিয়ার বেগ তত ধীর গতিতে ঘটবে। একটা অর্ডার দিলেই বুঝতে পারবো, CH3X গ্রেটার দেন আর CH2X গ্রেটার দেন তাহলে এদিক দিয়ে গেলে কি হবে? রেট অফ SN2 কি হবে? ডিক্রিজেস। বুঝতে পেরেছ? একইভাবে নিউক্লিওফাইলে নিউক্লিওফিলিসিটি যত বেশি হবে SN2 বিক্রিয়ার বেগ তত বেশি হবে। বইয়ে তোমাদের দেখবে নিউক্লিওফিলিসিটির ক্রম দেওয়া আছে বইয়ে, তোমরা এগুলো দেখে নেবে। হ্যালোজেন মূলকগুলোর মধ্যে হবে I মাইনাস, নিউক্লিওফিলিসিটির ক্রম হলো I মাইনাস, গ্রেটার দেন Br মাইনাস, গ্রেটার দেন Cl মাইনাস, গ্রেটার দেন A মাইনাস। এটা একটা অর্ডার আছে। আর একটা নিউক্লিওফিলিসিটি অর্ডার আছে, দেখবে CH3 C এর মাথায় মাইনাস, গ্রেটার দেন NH2 মাইনাস, গ্রেটার দেন OH মাইনাস। কার্বনের তোমার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে, সেই জন্যে এই CH3 মাইনাস গুলোকে নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি হবে। আর একটা দেখো অর্ডার দেখাচ্ছে, বই আছে এগুলো, CH3O মাইনাস গ্রেটার দেন OH মাইনাস, গ্রেটার দেন CH3COO মাইনাস। তাহলে এই নিউক্লিওফিলিসিটি অর্ডারগুলো আমাদের মনে রাখতে হবে। আর একটা অর্ডার আমি দেখাচ্ছি, সেটা হলো OH মাইনাস আর হচ্ছে SH মাইনাস, আর একটা হচ্ছে SH মাইনাস, OH মাইনাস আর SH মাইনাস। একটা এক্সাম্পল দিলেই বুঝতে হবে, CH3CH2Cl, এতে আছে OH মাইনাস, সলভেন্ট হচ্ছে H2O। যে প্রোডাক্টটা পাবো কি CH3CH2OH, ইথাইল অ্যালকোহল, এটা হলো A। আর একটা হচ্ছে B, CH3CH2Cl SH মাইনাস,
H2, এটাতে কি পাবো CH3 CH2 SH। তাহলে এদের মধ্যে কোন ক্ষেত্রে ফাস্টার হবে SN2 বিক্রিয়া? B, reaction B is faster than reaction A, reaction B is faster than reaction A, কারণ SH মাইনাস হচ্ছে বেটার নিউক্লিওফাইল দেন OH মাইনাস ইন ওয়াটার। তাহলে বি এর ক্ষেত্রে SN2 বিক্রিয়ার বেগ, রেট অফ দ্য SN2 রিয়াকশন ইন কেস অফ বি ইজ ফাস্টার দেন দ্য রেট অফ দ্য SN2 রিয়াকশন ইন কেস অফ এ, কারণ SH মাইনাস হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল দেন OH মাইনাস ইন ওয়াটার সলভেন্ট। তাহলে এই যৌগটাকে বলা হচ্ছে ইথাইল থায়ো অ্যালকোহল, এটাকে বলা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল, আর এটাকে বলা হচ্ছে ইথাইল থায়ো অ্যালকোহল। OH মাইনাস কি হয়, জলের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায়, কারণ অক্সিজেন স্ট্রং তড়িৎ ঋণাত্মক, জলের সাথে কী হয়ে যায় হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায়, যার ফলে ওর নিউক্লিওফিলিসিটি অ্যাটাকিং করার ক্ষমতাটা অনেক কমে যায়। SH মাইনাস সহজেই CH3 CH2 এর সাথে যুক্ত হয় এবং থায়ো অ্যালকোহল যৌগ তৈরি করে। তাহলে এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করছে SN2 বিক্রিয়া কেমনভাবে ঘটবে। তোমরা আশা করি আমার পড়াটা বুঝতে পারছো। আজকে তাহলে এতটাই থাকুক, এর পরের দিন আবার অন্য বিক্রিয়াগুলো আমরা বলে দেবো। আজকে তাহলে SN1 আর SN2 বিক্রিয়ার সম্বন্ধে বললাম, তোমরা বইয়ে আরও পড়বে ভালো করে, হ্যাঁ পড়লে বুঝতে পারবে, না বুঝতে পারলে আমাকে পরের দিন বলবে। এই থাকলো।